আর এই পরিস্থিতি থেকে জার্মানি যে কখনো বেরোতে পারবে সেটাও কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। আর ঠিক এই পরিস্থিতির মধ্যেই 1933 সালে জার্মানির ক্ষমতা আসে হিটলারের হাতে। 1933 marks the beginning of the darkest chapter in German history. Adolf Hitler and his National Socialist Party assume power in Germany. আর অদ্ভুতভাবে হিটলার মাত্র কয়েক বছরের মধ্যেই জার্মানিকে ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রিতে পরিণত করেছিলেন। তাদের কাছে অফুরন্ত সৈন্য, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, সাবমেরিন চলে আসে। তারা একের পর এক দেশ দখল করতে থাকে। প্রশ্ন হলো কিভাবে হিটলার জার্মানিকে এতটা শক্তিশালী বানিয়েছিলেন? প্রায় দেউলিয়া হতে বসা জার্মানি, যে দেশের জনগণ ঠিকঠাক করে দুবেলা খেতে পারছিল না, তারা কিভাবে ফ্রান্স, পোল্যান্ড এবং অস্ট্রিয়ার মতো দেশ দখল করার জন্য নিজেদের এত শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেছিল? জার্মানিকে ধনী করার পেছনে হিটলারের আসল প্ল্যান কি ছিল? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে। আমি যখন থেকে স্কুলে পড়াশুনো করেছি এবং এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে জেনেছি, তখন থেকে একটা প্রশ্ন আমার মাথায় বারবার করে আসতো, যে জার্মানি একেবারে ভেঙে পড়েছিল, সেই জার্মানিকে হিটলার কিভাবে এতটা স্ট্রং, এতটা পাওয়ারফুল করেছিল? কিভাবে তিনি জার্মানদের মধ্যে থেকে হারিয়ে যাওয়া জাত্যাভিমান ফিরিয়ে দিয়েছিলেন? আর এর উত্তরটা শুনলে আপনিও শকড হয়ে যাবেন। হিটলারের এই ইকোনমিক ম্যাজিকটা ছিল আসলে একটা স্ক্যাম। হ্যাঁ, এমন একটা স্ক্যাম যে স্ক্যামের সাথে একটা দেশের সরকার জড়িয়ে ছিল। বলতে পারেন পৃথিবীর ইতিহাসে এত বড় রকমের স্ক্যাম এর আগে বা এর পরে আর কখনো হয়নি। তো প্রশ্ন হচ্ছে, কি সেই স্ক্যাম? আর আপনারা একটা কথা শুনে থাকবেন, অনেকেই বলে থাকেন যে হিটলারই বুদ্ধি। তো হিটলার আসলে কি ভয়ানক রকমের ধূর্ত এবং চালাক ছিলেন, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আর আপনাদেরকে এটাও বলে দেই, এই ইতিহাস কিন্তু আপনি বইতে পাবেন না, শুধুমাত্র রোমাঞ্চ মিডিয়ায় পাবেন। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এই সব কিছু শুরুটা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধর শেষ থেকে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি ভীষণই বাজেভাবে পরাস্ত হয়েছিল। আর তখন সব বিজিত দেশগুলো জার্মানির সাথে ভার্সাই চুক্তি করে, আর এই যুদ্ধের সমস্ত দায়ভার জার্মানির উপর চাপিয়ে দেয়। এমনকি যুদ্ধে যা ক্ষয়ক্ষতি হয়েছিল তার খোরপোশও জার্মানিকে দিতে বাধ্য করে। আর এখান থেকে শুরু হয় জার্মানির অর্থনীতির এক কালো অধ্যায়। জার্মানিকে মিত্রশক্তিগুলোর কাছে ক্ষতিপূরণ হিসাবে প্রতি বছর $2 বিলিয়ন করে দিতে হতো। আর এই ক্ষতিপূরণ দিতে দিতে জার্মানির অর্থনীতির কোমর ভেঙে যায়। তৎকালীন জার্মানির ওয়েমার সরকার প্রচুর পরিমাণে টাকা ছাপায়। তারা ভাবে অতিরিক্ত টাকা ছাপালে লোকজনের কাছে টাকা বেশি পরিমাণে চলে আসবে, তারা খরচ করতে পারবে। কিন্তু হয়েছিল উল্টোটা। 1920 থেকে 1923 এই 3 বছরে প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টায় জার্মান টাকার মান হু হু করে কমতে শুরু করে। এই সময় পরিস্থিতিটা আমি একটুখানি ভালো করে বুঝিয়ে বলছি। 1923 সালের শুরুর দিকে, মানে জানুয়ারিতে, $1 বদলে 18,000 জার্মান মার্কস পাওয়া যেত। জুলাইতে সেটা বেড়ে হয় $1 বিনিময়ে $3,50,000 মার্কস। আর নভেম্বরে সেই সংখ্যাটা কোথায় পৌঁছে জানেন? $1 4.2 ট্রিলিয়ন জার্মান মার্কস। ভাবতে পারছেন মানে কি বিভৎস অবস্থা ছিল। এই সময় জার্মানিতে এমনও হতো যে আপনি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছেন, খাবার অর্ডার দেওয়ার সময় একটা দাম, আবার অর্ডার সার্ভ করার মধ্যেই সেই খাবারের দাম বেড়ে যেত। রেস্টুরেন্টগুলো প্রত্যেক আধ ঘন্টা পর পর জিনিসপত্রের দাম বাড়িয়ে দিত, কারণ প্রতিনিয়ত কাঁচামালের দাম বেড়ে যেত। ফ্যাক্টরিতে যারা কাজ করত তারা দিনে 2 বার করে মাইনে নিত, কারণ তারা দুপুরে যে মাইনে পেত, সন্ধে হতে হতে সেই মাইনের ভ্যালু 0 হয়ে যেত। যারা বছরের পর বছর ধরে লাইফ ইন্স্যুরেন্সের টাকা জমিয়েছিল, সেই টাকা যখন ম্যাচুরিটি হয়, তখন একটা মানুষ তার সারা জীবনের জমানো সঞ্চয় থেকে একটা রুটি কিনতে পারছিল না। আর আশা করি এতে বুঝতে পারছে যে জার্মানির অর্থনীতি ঠিক কী পরিস্থিতিতে ছিল। এই অর্থনৈতিক ডিজাস্টার থেকে জার্মানি একটু একটু করে বেরিয়ে আসছিল। আর ঠিক তখনই 1929 সালে আসে দ্য গ্রেট ডিপ্রেশন। আমেরিকার ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায়, আর এর প্রভাব জার্মানির উপরেও আসে। একের পর এক জার্মানির ব্যাংক বন্ধ হয়ে যায়, কোম্পানি বন্ধ হয়ে যায়। 1933 সাল আসতে আসতে জার্মানিতে বেকারের সংখ্যা বেড়ে হয় 60 লক্ষ।
পরিবারগুলো বাড়ির আসবাবপত্র বিক্রি করে দিচ্ছিল শুধু দুবেলা খাবার জোগাড় করার জন্য। চাকরির বাজার এতটাই খারাপ ছিল যে ইঞ্জিনিয়ার, টিচাররা রীতিমতো রাস্তায় ভিক্ষা করছিল কাজের জন্য। প্রায় প্রত্যেক দিনই লোকজন সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করত। চারিদিকে দাঙ্গা, চুরি, ডাকাতি। জার্মানি দিন দিন নরকে পরিণত হয়ে যাচ্ছিল। আর এই পরিস্থিতি থেকে জার্মানিকে উদ্ধার করার কোনো উপায় তৎকালীন ওয়েমার সরকারের কাছে ছিল না। আর ঠিক এমন একটা সিচুয়েশনে এন্ট্রি হয় হিটলারের। Für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, dass ich mich in diesen Jahren für dich eingesetzt habe. হিটলার আসার আগে জার্মানির অর্থনীতি পরপর দুবার ধ্বংস হয়ে গিয়েছিল। একবার 1923 সালে আর দ্বিতীয়বার 1929 সালে। কিন্তু তারপরেও হিটলার জার্মানদের বড় বড় প্রতিশ্রুতি দেন। তিনি জার্মানদের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে দেওয়ার কথা বলেন, জার্মানিকে ধনী করার কথা বলেন, জার্মানির মিলিটারিকে আবারও শক্তিশালী করার কথা বলেন। তবে তার প্রসেসটা ছিল একটা স্ক্যাম। হিটলার মিলিটারি শক্তিশালী করার প্রতিশ্রুতি তো দিয়েছিলেন, কিন্তু ভার্সাই চুক্তি অনুযায়ী জার্মানি এমনটা করতে পারত না। চুক্তি অনুযায়ী জার্মানি তাদের মিলিটারির সংখ্যা 1 লক্ষের বেশি করতে পারবে না। তারা ট্যাঙ্ক বানাতে পারবে না, এমনকি যুদ্ধ বিমান বা সাবমেরিনও রাখতে পারবে না। কিন্তু এদিকে হিটলারও ঠিক করে নিয়েছিলেন তিনি জার্মানিকে মিলিটারিলি ভীষণই পাওয়ারফুল করবেন। তবে এর জন্য তার কাছে অর্থ ছিল না। আবার পুরো বিষয়টাকে এতটাই গোপনে করতে হতো যাতে বিদেশি শক্তি টের না পায়। কারণ বিদেশি শক্তি যদি একবার জানতে পারে যে জার্মানি আবারও নিজেদেরকে মিলিটারিলি ভীষণই পাওয়ারফুল করছে, তাহলে তারা যে কোনো সময় জার্মানির উপর আক্রমণ করতে পারে। তাই হিটলারকে এই পুরো বিষয়টা ভীষণই সিক্রেটলি করতে হতো। আর এমনভাবে করতে হতো যখন বিদেশি শক্তিরা জানতে পারবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আর এই সব কিছু হিটলারকে করতে হতো জার্মানির ভেঙে পড়া অর্থনীতির মধ্যেই। আর ঠিক এইখানেই এন্ট্রি হয় হিটলারের তুরুপের এক্কা। এই যে লোকটিকে আপনারা এখন দেখছেন, এনার নাম হরেস গ্রিলি ইয়ালমার শাক্ট। ইনি ছিলেন জার্মানির একজন নামকরা অর্থনীতিবিদ এবং ভীষণই বুদ্ধিমান একজন ব্যাংকার। এই যে একটু আগে আপনাদেরকে বলছিলাম 1923 সালের দিকে জার্মানির অর্থনীতি পুরোপুরি ভেঙে গিয়েছিল, টাকার মান পড়ে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকে জার্মানিকে বাঁচাতে এই লোকটার অবদান ছিল সব থেকে বেশি। শাক্ট ওই সময় জার্মানির যে কারেন্সি ছিল মার্কস, তার ভ্যালুকে জমি এবং ইন্ডাস্ট্রির সাথে বেঁধে দিয়েছিলেন, যে কারণে জার্মানির অর্থনীতি সেবারের মতো বেঁচে গিয়েছিল। 17 মার্চ 1933 হিটলার ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই তিনি ইয়ালমার শ্যাক্টকে জার্মানির রাইক্স ব্যাংকের প্রেসিডেন্ট বানান। আর মাত্র 1 বছরের মধ্যেই হিটলার তাকে জার্মানির অর্থমন্ত্রী পদে নিযুক্ত করেন। শ্যাক্টের কাজ ছিল একটাই, জার্মানিকে মিলিটারিলি শক্তিশালী করতে গেলে যে পরিমাণ টাকার দরকার সেটা ম্যানেজ করা, আর এই সামরিক শক্তি পুনর্গঠনকে এমনভাবে ফান্ডিং করা যাতে মুদ্রাস্ফীতি বেড়ে না যায়। মানে যেমনটা 1923 সালে হয়েছিল তেমনটা যেন না হয়। আবার এই সমস্ত অর্থনৈতিক লেনদেন ভীষণই সিক্রেটভাবে করতে হবে যাতে বিদেশি শক্তি টের না পায়। এবার যুদ্ধের সামগ্রী যেমন অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক, গোলাবারুদ এগুলো বানাতে গেলে ফ্যাক্টরিগুলোকে টাকা দিতে হবে। কিন্তু জার্মান সরকার চাইলে ইচ্ছে মতো টাকা ছাপাতে পারত না। আবার সরাসরি ব্যাংকের মাধ্যমে ফান্ডিং দেওয়াও সম্ভব ছিল না। সেক্ষেত্রে এই লেনদেনগুলো ধরা পড়ে যেত। আর এই কারণেই হিটলার আবিষ্কার করেছিল অদৃশ্য টাকা। হ্যাঁ, যার কোনো অফিসিয়াল রেকর্ড থাকবে না, যে টাকা থাকবে তো অবশ্যই, কিন্তু তার বাস্তবে কোনো অস্তিত্ব থাকবে না। 1934 সালে শাক্ট একটা কোম্পানি তৈরি করে, মেটালর্জিক্যাল রিসার্চ কোম্পানি, যেটাকে সংক্ষেপে বলা হতো মিফো। আর কাগজে কলমে এই কোম্পানিকে একটা রিসার্চ কোম্পানি দেখানো হয়েছিল, কিন্তু এর কাজটা ছিল সম্পূর্ণ আলাদা। আর এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। মিফো শুধু নামে মাত্র একটা কোম্পানি ছিল, এর কোনো অফিস ছিল না, ছিল শুধু একটা ব্যাংক অ্যাকাউন্ট যাতে ছিল 1 মিলিয়ন রাইক মার্কস আর কিছু লেটার প্যাড, ব্যাস। কিন্তু তৎকালীন জার্মানির 4টে বড় বড় কোম্পানি, ক্রুপ, সিয়েমেন্স,